উত্তরাখণ্ডের এক মনোরম পাহাড়ি গ্রাম কৌশানী প্রকৃতিপ্রেমীদের কাছে এক স্বর্গরাজ্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1890 মিটার উঁচুতে অবস্থিত এই শান্ত নিরিবিলি জায়গাটা বিশেষভাবে পরিচিত তার হিমালয় দর্শনের জন্য। এখান থেকে নন্দাদেবী, ত্রিশূল এবং পঞ্চচুল্লির মতন বরফে ঢাকা শৃঙ্গগুলোর সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এক অনন্য সৌন্দর্য দেখতে পাওয়া যায়। এখানে মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত অনাসক্তি আশ্রম শান্তিময় এক জায়গা। এছাড়া রুদ্রাধারী ওয়াটারফলসের প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার পাহাড়ি পথের ট্রেকিংয়ের এক আলাদা আনন্দ। এবারে উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চল ঘুরতে বেরিয়ে প্রথমে আমরা নৈনিতাল দেখে আলমোড়াতে পৌঁছেছি। আলমোড়া থেকেই ঘুরেছিলাম বিনসার, স্বামী বিবেকানন্দ সাধনাস্থল, কাসার দেবী মন্দির, জাগেশ্বর ধাম, বাগেশ্বর ধাম, বৈদ্যনাথ মন্দির সহ আরও অনেকগুলো জায়গা। গত কয়েকটা পর্বে তোমাদেরকে আমি সবটাই দেখিয়েছি। গতকাল সন্ধ্যের সময় এসে পৌঁছেছি কৌশানীতে। কৌশানীতে আমাদের দুদিনের আস্তানা হলো অনাসক্তি আশ্রম। এইরকম একটা সকাল বোধহয় সমস্ত মানুষের জীবনের একটা স্মরণীয় অংশ হয়ে থাকে। কৌশানীর থেকে এই রকম পাহাড়ের চূড়াগুলো দেখছি আর এখানে ব্রেকফাস্ট করছি। আমরা এখন আছি কৌশানীর অনাসক্তি আশ্রমে। গতকাল রাত্রেবেলায় এসেছিলাম, এখন সকালবেলা একটু ব্রেকফাস্ট করে নিই, তারপরে তোমাদেরকে আজকে সমস্ত কিছু দেখাবো। প্রথমে দেখাবো অনাসক্তি আশ্রম, এখানে থাকার কি ব্যবস্থা, সমস্ত কিছু। তারপরে দেখাবো রুদ্র ফলস। চলো আগে ব্রেকফাস্ট শুরু করি। সকালে নরম রোদে দাঁড়িয়ে দূরে বরফে ঢাকা পাহাড়ের চূড়াগুলো দেখতে দেখতে ব্রেকফাস্ট সেরে নিলাম। একদম পাহাড়ের ওপরে অবস্থিত এই অনাসক্তি আশ্রম। অনাসক্তি আশ্রমের প্রধান আকর্ষণ তার অসাধারণ হিমালয় দর্শনের জন্য। অনাসক্তি আশ্রমের ইতিহাস জড়িয়ে আছে মহাত্মা গান্ধীর সঙ্গে। 1929 সালে তিনি কৌশানীতে এসে এই জায়গাতেই কিছুদিন অবস্থান করেছিলেন। এখানে বসেই তিনি তার বিখ্যাত গ্রন্থ অনাসক্তি যোগ রচনা করেছিলেন। অনাসক্তি শব্দের অর্থ হল কর্মে যুক্ত থেকেও ফলের প্রতি আসক্ত না হওয়া। এই দর্শনই আশ্রমের মূল ভাবনা। আজও এই আশ্রমে প্রতিদিন প্রার্থনা, ধ্যান এবং গীতা পাঠ হয়ে থাকে। আশ্রমের চারপাশে পাইন আর দেবদারু গাছের বন, নির্মল পাহাড়ি হাওয়া এবং নিস্তব্ধ পরিবেশের সঙ্গে পাখিদের কলতান আর চোখের সামনে এই রকম সৌন্দর্য, সব মিলিয়ে এই জায়গাটা এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে দিয়েছে। তোমরা এসে এখানে থাকতেও পারো। এখানে দু ধরনের ক্যাটাগরির ঘর আছে। প্রথমে এটা হচ্ছে কটেজ। সম্পূর্ণ পাইন কাঠ দিয়ে তৈরি দেয়ালের আস্তরণ রয়েছে ঠান্ডার জন্য। প্রথম ঘরে 3 জন থাকার মতন একটা বড় বেড, আর তার সঙ্গে রয়েছে ভেতরে আরও একটা ঘরে আরও একটা সিঙ্গেল বেড। অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। ঘরগুলো যথেষ্ট ভালো। এই কটেজের ভাড়া প্রতিদিন 2100 টাকা করে। আর রয়েছে সাধারণ ঘর। এই রকম 3 জন থাকার মতন ঘর, এর ভাড়া পড়ে 850 টাকা করে প্রতিদিন। অ্যাটাচ ওয়াশরুম, 24 ঘন্টায় গরম জল পাওয়া যায়, তবে সেটা ঘরের সামনে কল থেকে। খাওয়ার জন্য ক্যান্টিন আছে। ব্রেকফাস্ট, ডিনার এবং লাঞ্চের জন্য আলাদা আলাদা খরচ। এখানে থাকতে হলে অগ্রিম বুকিং করে আসাই ভালো। খাদি প্রোডাক্ট কেনার জন্য এখানে একটা দোকান রয়েছে। যারা এখানে থাকবে না তারা এই জায়গাটা দেখতে আসলে মাথাপিছু 20 টাকা করে টিকিট লাগবে।
আর গাড়ি পার্কিংয়ের জন্য চার্জ লাগে 50 টাকা। চলো এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাই। এবারে এখান থেকে বেরিয়ে সবার প্রথমে যাব আমরা রুদ্র ফলস। এখান থেকে 12 কিলোমিটার দূর। কেমন আছে? রেডি? চলো। এখন বাজে সকাল 9:30। আমরা বেরোলাম অনাসক্তি আশ্রম থেকে। এবারে আমাদের গন্তব্য রুদ্রধারী ওয়াটারফলস। কৌশানী অনাসক্তি আশ্রম থেকে দূরত্ব প্রায় 12 থেকে 13 কিলোমিটার মতো। গাড়িতে যেতে সময় লাগবে 30 থেকে 40 মিনিটের কাছাকাছি। আমরা সুন্দর পাহাড়ি পথ ধরে এগিয়ে চললাম। চলার পথে চারদিকে পাহাড়ের মাঝখানে ছবির মতন সুন্দর একটা গ্রাম দেখতে পেলাম। পুরো অঞ্চলটাতে চির গাছ চোখে পড়বে। কি তোমরাই বলো তো, এখান থেকে পুরো জায়গাটা কি অপূর্ব সুন্দর লাগছে না? ড্রাইভার মনোজকে জিজ্ঞাসা করলাম এই গ্রামটার নাম কি। ও বলতে পারল না। ও শুধু বলল কাটলি গাঁওয়ের আগের গ্রাম এটা। তোমাদেরকে জানিয়ে রাখি, রুদ্রধারা ওয়াটারফলসের কাছে পৌঁছতে গেলে আমাদের প্রথমে পৌঁছতে হবে কাটলি গ্রামে। গাড়ি কাটলি গ্রাম পর্যন্তই পৌঁছয়। তারপরে 3 কিলোমিটার আমাদের হেঁটে পৌঁছতে হবে। চলার পথের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখেই মনে মনে ভাবছিলাম আজকের বেড়ানোটা আশা রাখি খুব ভালো হবে। এইভাবেই পাহাড়ের সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে প্রায় 40 মিনিট পর, এখন বাজে সকাল 10টা, এসে পৌঁছে গেলাম কাটলি গাঁও। এই জায়গা থেকে কিন্তু দুটো ট্রেক হয়। এক হচ্ছে পিনাকনাথ মহাদেব মন্দির, আর আরেকটা হচ্ছে রুদ্রধারা ওয়াটারফলস। তা এই মুহূর্তে আমরা আর পিনাকনাথ মহাদেব মন্দির যাব না, আমরা যাব হচ্ছে রুদ্রধারা ওয়াটারফলস। যাওয়া আসা মিলে প্রায় 6 কিলোমিটার মতন ডিস্টেন্স। রুদ্রধারা ওয়াটারফলস যাওয়ার রাস্তা কিন্তু একদম জঙ্গলের মধ্যে দিয়ে। এখানে কোনো নির্দিষ্ট কোনো রাস্তা নেই বলে আমরা এখান থেকে একটা গাইড নেব। তা এইখানে একটা দোকান আছে, এখানে আমরা চা খাবো বলে দাঁড়ালাম, একটু জলও নেব। তা এখানের দোকানদারের সঙ্গে কথাবার্তা বলতে বলতে উনি বললেন যে উনিই যাবেন গাইড হিসেবে, কারণ এখন যেহেতু অফ সিজন, লোকজন খুব কম, তাই বললো যে দোকান বন্ধ করেই উনি আমাদের সঙ্গে যাবেন, গাইডের কাজটা করবেন। হ্যাঁ, ওনার একটা পারিশ্রমিক আছে। উনি সাধারণত এই রুদ্রধারা ফলসের জন্য নিয়ে থাকেন 500 টাকা। চলো এবারে ওনার দোকান থেকে একটু চা খেয়ে তারপরে আমরা যাওয়া শুরু করব। আর মনোজ ভাই গাড়ি দাঁড় করিয়েছে। মনোজ ভাই এখান থেকে গাড়ি নিয়ে আমাদেরকে আরেকটু ওপর দিকে নিয়ে যাবে, তারপরে ওখান থেকে আমরা হেঁটে উঠব। আমরা সবাই মিলে চা খেয়ে নিলাম। এখন বাজে বেলা 10:30। চা খেয়ে বেরিয়ে পড়ছি। আচ্ছা, পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে आशु कानपाल भैया, उन्हीं হচ্ছেন আমাদের আজকের গাইড। भैया कितना टाइम लग सकते हैं? 3 घंटा कम से कम। आना जाना 3 जी घंटा? जी 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 ठीक है, बहुत चलिए। अच्छा ट्रैकिंग है, वाटरफॉल है, सब कुछ है, अच्छा लगेगा। ठीक है भैया, आप चलो खुश रहेंगे कि চলো চলো। ठीक। आशु कानपाल ভাইয়ার থেকেই একটা লাঠি নিয়ে নিলাম পাহাড়ে চলতে সুবিধা হওয়ার জন্য। চলো বেরোনো যাক। মনোজ আমাদের গাড়ি করে আরও একটু এগিয়ে দিল। যাওয়ার পথের এই সৌন্দর্য মনটাকে আরও চঞ্চল করে দিল। ভাবছিলাম কতক্ষণে রুদ্রধারা ওয়াটারফলসের পথ ধরব। কাটলি গাঁওয়ের একদম ওপর দিকে চলে এসেছি। মনোজ ভাই আমাদেরকে গাড়িতে করে প্রায় আরও 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার মতন নিয়ে এলো। এবারে এখান থেকে হাঁটা শুরু করব। চলো। এটা কাটলি গ্রামের একদম ওপরের দিক, জনবসতি অনেকটাই কম। আমি আশু ভাইয়ের সঙ্গে ট্রেক শুরু করলাম। সুন্দর চলার পথ। হাঁটা শুরু করলাম 10:44। দেখি কতক্ষণে পৌঁছই। রাস্তা বলতে কিছুই নেই ধরতে গেলে, শুধু কতগুলো পাথরের খণ্ড সাজিয়ে রাখা আছে সিঁড়ির মতন করে।
চলো যাওয়া যাক। আমাদের চলার পথ প্রথমেই পাহাড়ের নিচের দিকে নেমে গেছে। কিছুটা পরেই সমতল মতন রাস্তা। দুই পাহাড়ের মধ্যে দিয়ে ঘন জঙ্গলে পথ ধরে আমরা কয়েকজন মিলে এগিয়ে চললাম। বিশ্বাস করো, এখানে এসে মনে হচ্ছিল আমরা বোধহয় 1000 বছর পিছিয়ে গেছি। আমরা এগিয়ে চললাম এই রকম পথ ধরে। রাস্তা খারাপ ঠিকই, কিন্তু বেশ অ্যাডভেঞ্চার আছে, খুব ভালো লাগছে। নেচার একদম, প্রকৃতি এখানে একদম তার নিজের মতো রয়েছে। চলার পথে একটু দাঁড়িয়ে চারদিকের পরিবেশটাও উপভোগ করতে থাকলাম। সত্যি প্রকৃতি এখানে নিজেকে কি সুন্দর করে সাজিয়েছে। এই সৌন্দর্যের টানেই তো এত দূরে ছুটে আসা। চলার পথে পাথরের মধ্যে এইরকম তীরচিহ্ন দিয়ে পথের নির্দেশ দেওয়া রয়েছে। পথের মাঝে একটা জলের ধারা পড়ল, সে নিজের ছন্দে বয়ে চলেছে। জানতে পারলাম এটা কোশি নদীর একটা জলের ধারা। আমরা সেই জলের ধারা পেরিয়ে এলাম। আমার বন্ধু অভিক একটু পেছনে পড়ে থাকায় এক জায়গায় দাঁড়িয়ে প্রকৃতিকে উপভোগ করছিলাম। তারপরেই আবার পথ চলা শুরু। আমাদের চলার পথে এই ছোট্ট জলের ধারাটা কিন্তু আমাদের সঙ্গেই রয়েছে। আমরা ওর ধার ধরেই যাচ্ছি। এত সুন্দর লাগছে ওর যে বয়ে যাওয়া জলের শব্দ আর এখানকার পাখিদের ডাক, দুটো মিলেমিশে খুব সুন্দর পরিবেশ। হ্যাঁ, পথ চলতে একটু কঠিন আছে, সেটা ঠিকই। যাদের সামর্থ্য আছে পাহাড়ে এরকম রাস্তায় চলার মতন, তাদের কিন্তু অবশ্যই করে একবার এখানে আসা উচিত। তবে বোঝা যাবে প্রকৃতি কতটা সুন্দর রয়েছে এখনো। চলো যাওয়া যাক। চলার পথে বড় বড় চির গাছগুলো দাঁড়িয়ে যেন আমাদেরকে আপ্যায়ন করছিল। আমার ভিডিওতে আমি ট্রেকের রাস্তাটা একটু ডিটেলসভাবেই দেখাই, কারণ তোমরা এই পথে আসলে পথের ধারণাটা যেন আগে থাকতেই কিছুটা বুঝে যেতে পারো। আশা রাখি তাতে তোমাদের সুবিধাই হবে। আজকের এই ভিডিও তোমাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানিও কমেন্ট বক্সে। জঙ্গলের মধ্যে পাশ দিয়ে বয়ে চলা জলের শব্দ আর পাখিদের ডাক শুনতে শুনতে আমরা এগিয়ে চলেছি। সামনে এবারে একটা সিঁড়িপথ পড়ল। সিঁড়িগুলো ছোট ছোট, উঠতে খুব একটা অসুবিধা হয় না। গাইড ভাই জানালো আমরা পৌঁছে গেছি প্রায়। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম পাহাড়ের নিচে ছোট্ট একটা মন্দিরের কাছে। এখন বাজে 11:34। এসে পৌঁছে গেলাম রুদ্রধারী মহাদেব মন্দিরের একদম কাছে। এইটাই কিন্তু কোশি নদীর উৎসস্থল। চলো গিয়ে আগে প্রথমবারে মন্দির দেখে নিই, তারপরে ঝর্ণাতে যাব। পাশের সিঁড়িপথে চললাম মন্দিরে। সোনালি পাথরের পাহাড়ের নিচে ছোট্ট একটা মন্দির। ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। ঢুকে অবাক হলাম, এটা মূলত একটা গুহা। ভেতরে রুদ্রধারী মহাদেব প্রতিষ্ঠিত রয়েছেন। গুহার ভেতরে অনেকটাই জায়গা রয়েছে। বাবা মহাদেবকে প্রণাম করলাম। মন্দিরের পাশেই রয়েছে রুদ্রধারী ওয়াটারফলস। কৌশানীর আশপাশে পাহাড়ি অঞ্চলে কিছু ঝর্ণা থেকেই কোশি নদীর উৎপত্তি হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই রুদ্রধারা ওয়াটারফলস। এরপরে রামনগর হয়ে কোশি নদী রামগঙ্গা নদীর সঙ্গে মিশে গেছে। আমি তো পাহাড়ে অনেক জায়গায় ঘুরে বেড়াই, তোমরা তো সেটা জানোই। তবে আমার এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগলো।
এই পুরো কম্পাউন্ডের মধ্যে আমরা মাত্র 3টে মানুষ, আমরা 2জন আর আমাদের গাইড ভাই। উঠতে খুব সুন্দর লেগেছে, প্রকৃতিকে প্রতি কটা মুহূর্ত অনুভব করতে করতে উঠেছি। চলো এরপরে আবার আস্তে আস্তে নিচের দিকে নামি, খুব ভালো লাগবে। আমরা সকাল সকাল এসেছিলাম বলে একদম ফাঁকা পেয়েছি, কিন্তু ফেরার পথে দেখছি অনেক ট্যুরিস্ট এখানেই আসেন। इधर सीजन टाइम में कितना आदमी लोग आते हैं? बंगाली तो अभी बहुत ही चलेगा। अभी अगले महीने से चलेंगे कम से कम 100-200 गाड़ियाँ पर डे पर डे। 200 गाड़ियाँ आते हाँ हैं? हाँ हाँ। अरे पास अभी तो आप अच्छे टाइम में आए हैं, बिल्कुल। आपको तो नहीं तो हम तो जैसे हम लोग जा रहे थे ना, हाँ तो हमें ऐसे ही खड़े रहना पड़ता है यहाँ पर। वो लोग की रात नीचे को ऊपर आते रहते, लोग ऊपर को आते रहते, हाँ। हमें साइड में रहना पड़ता है बस। अरे ये है। बस जी जी जी। ना, हम तो सही टाइम में आए, आप जो अच्छे टाइम वेदर आए हैं। हाँ वेदर भी अच्छा रहेगा। हाँ हाँ। এর সঙ্গে এসে যখনই আসি এত হাঁটায় আর খেতে দেয় না। যাই হোক, কেন কি খাবে বলো? ড্রাই ফ্রুটস আছে, খাবে? এই লটে আমাকে কম হাঁটিয়েছে। কি হাঁটাক তাতে অসুবিধা নেই, কিন্তু খেতে তো দিতে হবে। কিচ্ছু খেতে দেবে না। আগে চলো এই করে। ড্রাই ফ্রুটস আছে, খাবে? না, সেটা একটু খেলে হয়, খারাপ হয় না। খেয়ে নিই তাহলে, চলো। চলো একটু নিচে নামি তারপরে। একদম। কৌশানীর এই ছোট্ট ট্রেকটা আশা করি অনেকেরই ভালো লাগবে। আসো, সাবধানে, আস্তে আস্তে আসো। একদম দাদা। এই তো বাঙালি লোকজন সবাই এসব। হ্যাঁ দেখা হলো তো আপনাদের সাথে। একদম। কোথা থেকে এসেছেন? কলকাতা। কলকাতার কোথায়? কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিট, বাহ। আপনারা? আমি সোদপুর থেকে। ভালো, চলুন। যাক, সুন্দর কিরম লাগছে? জায়গায় রুদ্রধারী ফলসে এসে হ্যাঁ, দেখা হ্যাঁ। হয়ে গেল। খুব ভালো সামনে লাগছে। সামনে তো একজন গেছেন আপনাদের আমাদেরই টিমের। টিমের। আচ্ছা আচ্ছা। কিরকম লাগছে? কতটা আর এখান থেকে আর একটুখানি, বেশি না। কিরকম লাগছে? দারুণ, ফাইন। অপূর্ব পরিবেশ। তোমার কিরকম লাগছে? হেভি, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ। সত্যিই তাই। চলো সাবধানে যাও, টাটা। টাটা। তোমরা ভাবো এই রকম দুর্গম জায়গাতেও কিন্তু বাঙালিরা অফ সিজনে আসে, আর সিজন টাইমে তার মানে বাঙালি কত আসে। বাঙালিরা যে বাইরে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, আমরা যখন সেই জায়গাগুলো পৌঁছই তখন সবাই বলে কিন্তু বাঙালিরা আছে বলেই এই জায়গাগুলো এতটা প্রচার পেয়েছে এবং এত মানুষজন আসে। চলো যাওয়া যাক। এবারে তাড়াতাড়ি করে ফিরে চললাম, কারণ আজ আরও বেশ কিছু জায়গা দেখব। এখন বাজে বেলা 1:09। এই চলে এলাম মেন রাস্তাতে, কাটলিগাঁওয়ের যে মেন রাস্তা সেখানে। মনোজ গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। এখান থেকে বেরিয়ে প্রথমে যাব আসু ভাইয়ের দোকানে। আসুজির দোকানে এসে গেছি। আসা মাত্র এটা মালটা ফল দিল, একটু টক কিন্তু বেশ ভালো খেতে। আসু ভাইয়ের দোকানের সামনে বসে স্থানীয়দের কোনো কাজ হচ্ছিল। আমরা এখানে কিছুক্ষণ বসে চা বিস্কুট খেয়ে নিলাম। এরপরে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য কৌশানী চা বাগানের উদ্দেশ্যে। কাটলি গ্রাম থেকে এর দূরত্ব প্রায় 16 কিলোমিটার। প্রায় 30 মিনিট গাড়িতে আসার পর এসে পৌঁছে গেলাম কৌশানী টি গার্ডেনে। চলো একটু গিয়ে ঘুরে দেখা যাক। পাহাড়ি শান্ত ছোট্ট জনপদ, এখানেই রয়েছে কৌশানী টি এস্টেট। মাথা পিছু 25 টাকা করে টিকিট কেটে এবার চায়ের বাগানে ঢুকছি। ঢুকতেই একটা ক্যাফেটেরিয়া আছে, পাশ দিয়ে উঠে পড়লাম চা বাগানে। পাহাড়ের ঢালে ধাপে ধাপে চা গাছ লাগানো রয়েছে, ছবি তোলার জন্য একদম আদর্শ জায়গা। চায়ের বাগানটা খুব একটা বেশি বড় নয়। এই হচ্ছে শেষ প্রান্ত, আর কিচ্ছু দেখার মতন নেই। তবে হ্যাঁ, এখান থেকে দূরের পাহাড়টা দেখতে খুব সুন্দর লাগছে।
এখান থেকে কিন্তু অনেকগুলো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আজকে একটু মেঘলা, এই যে তবু দেখে নাও। এখান থেকে নন্দা দেবী, ত্রিশূল, নন্দা ঘুন্টি, পঞ্চচুল্লি, চৌখাম্বা এইরকম বিভিন্ন পর্বতশৃঙ্গ চোখে পড়ে। এখানে দাঁড়িয়ে প্রকৃতিকে অনুভব করতে খুব ভালো লাগবে। এখান থেকে পুরো ল্যান্ডস্কেপটা ছবির মতন সুন্দর লাগে। খুব ভালো দেখলাম পিকগুলো। এবার চলো নিচে যাই, কৌশানী মার্কেটে একটু ঘুরি, দেখি কীরকম কী জিনিস পাওয়া যায়। তারপরে কিছু খেতে হবে, দুপুর হয়ে গেছে তো। আজকে একটু হালকা রেখেছিলাম কারণ আমরা বেশ কয়েকদিন ধরে লম্বা জার্নি করছি। শরীর তো একটুখানি খারাপ হবেই, একটু টায়ার্ড হবে, তো স্বাভাবিক কথা। কি ভাই? একদম একদম, আজকে একটু হালকা গেল, কালকে তো আবার, কালকে আবার হার্ড আছে। কালকে হার্ড মানে প্রচুর হার্ড। কালকে খুব দূর। কালকের ব্লগটা কিন্তু মিস করবেন না, ওটা কেউ বাঙালিরা কেউ এখন অবধি করেনি, আমরাই প্রথম যারা ওই জায়গাটা কভার করব। খুব সুন্দর জায়গা। এক্ষুনি বলছি না জায়গাটা কি, এর পরের এপিসোডে যেটা আসবে সেটা। চলো যাওয়া যাক। সিঁড়িপথে নেমে এলাম। যেতে যেতে জানতে পারলাম এখানে যে চা প্রসেসিং ফ্যাক্টরি রয়েছে সেটাতে নাকি ঢুকতে দেয়। তাহলে চলো একটুখানি ঘুরে দেখে নিই যদি ঢুকতে পারি। ফেরার পথে চা বাগানের ক্যাফেটেরিয়ার মধ্যে ঢুকে পড়লাম। পুরো ঘরটাই ওক কাঠ দিয়ে তৈরি। ইচ্ছা হলে এখান থেকে বাগানের চা পান করা যেতে পারে। আবার এখানে বিভিন্ন মানের চা পাতা পাওয়া যায়। এখানে ঘুরে চললাম চা প্রসেসিং দেখব বলে। ফ্যাক্টরির ভেতর থেকে ঘুরে এলাম। ফ্যাক্টরির ভেতরে ভিডিওগ্রাফি অনুমতি নেই, তাই জন্য দেখাতে পারছি না। ফ্যাক্টরির ভেতরে সুন্দরভাবে ম্যানেজার বাবু বুঝিয়ে দিলেন কিভাবে লিপ থেকে পুরো চা পাতা হয় এবং সেগুলো কিভাবে আলাদা আলাদা মানের তৈরি হয়, সব ফ্যাক্টরির ভেতরে হচ্ছে, সেগুলো দেখিয়ে দিলেন। খুব ভালো লাগলো, এটা দেখতে মিনিট 10 মতন লাগলো। চলো এবার নিচের দিকে যাই, গিয়ে কিছু খেয়ে নিই। চা বাগানের সামনের রাস্তার পাশে খাবারের দোকান আছে। টি গার্ডেনের সামনে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, ওখান থেকে একটু কফি আর একটু অমলেট খেয়ে নিলাম। আর সেরকম কিছু খাওয়ার মতো নেইও দেখলাম। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম শাল ফ্যাক্টরিতে। অনুমতি নিয়ে ঢুকে পড়লাম যেখানে শাল তৈরি হচ্ছে সেই জায়গাটায়। ये क्या है? ये स्वेटर, ये स्वेटर बनना है। ये स्टॉल है, नहीं ये मफलर है, ये मफलर है। ये मफलर है। ঘুরে ঘুরে দেখছিলাম শিল্পীদের নিপুণ হাতে তাঁত মেশিনে কিভাবে কৌশানীর বিখ্যাত শাল তৈরি করা হয়। ইচ্ছা হলে তোমরাও কিনতে পারো। আউটলেটে সমস্ত কিছু সাজানো রয়েছে। বিভিন্ন ডিজাইনের শাল, স্টোল, সোয়েটার সবকিছুই রয়েছে। কৌশানীর শাল ফ্যাক্টরি দেখলাম, আশপাশে দুটো যে কাউন্টার রয়েছে সেই দুটো কাউন্টারও দেখলাম। দাম যে খুব বেশি লাগছে তা কিন্তু নয়, এখানকার কোয়ালিটিটা তো একটু অন্য ধরনের, একটু বেটার কোয়ালিটি, বেশ ভালোই লাগলো। এবারে চলো আবার যেতে হবে অনাসক্তি আশ্রমে যেখানে আমরা রয়েছি, কারণ ওখান থেকে ভালো সানসেটটা দেখা যায়। ফিরে চললাম অনাসক্তি আশ্রমে। ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেল হতে শুরু করেছে। অনাসক্তি আশ্রমে ঢোকার আগে এই কৌশানী মার্কেটে এসে পৌঁছলাম। কৌশানী মার্কেটটা খুবই ছোট, খুব গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলোই পাওয়া যায়, বিশেষ বড় নয়। তবু এসেছি বলে এই মার্কেটটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, তোমাদেরও ধারণা হয়ে যাবে যে কৌশানী মার্কেটটা কীরকম। এখানে খুবই সাধারণ কিছু দোকান রয়েছে, আর রয়েছে গরম পোশাকের দোকান। এখানের দাম তুলনামূলক একটু বেশি। এখন বাজে বিকেল 4:30, এসে পৌঁছে গেলাম অনাসক্তি আশ্রমে। এখানেই আমরা রয়েছি, আজকে রাত্রেও এখানে থাকবো। এখান থেকে কিন্তু ভালো সানসেটটা দেখা যায়।
বিকেলের আলোয় এই অনাসক্তি আশ্রম আরো সুন্দর লাগছে। ভিউ পয়েন্টে এসে দেখলাম দূরের পাহাড়ে কিছুটা মেঘ জমেছে। আজকের এই ভিডিও তোমাদের কিরকম লাগছে অবশ্যই করে কিন্তু একটা মতামত জানিও কমেন্ট বক্সে। এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর ধীরে ধীরে সূর্য অস্ত যেতে শুরু করলো। সে সময় দূরে বরফে ঢাকা চূড়াগুলোর যে দৃশ্য দেখলাম তা আমার জীবনে স্মরণীয় হয়ে রইল। তখন এখানে দাঁড়িয়ে প্রকৃতির যে রঙের পরিবর্তন দেখলাম তা অবর্ণনীয়। খালি দু চোখ ভরে তাকিয়ে রইলাম। ধীরে ধীরে সন্ধে নামতে শুরু করলো। এরপরে আমিও আজকের মতন বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভ সন্ধ্যা।